নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেল জ্যোতিষ চর্চায় আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী বিশ্লেষণ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক, ছোট গল্প রচয়িতা এবং উপন্যাসিক, এবং বিশেষ করে ব্যোমকেশ বক্সির স্রষ্টা, এবং অনেক রহস্য রোমাঞ্চে ভরা গল্প, ঐতিহাসিক গল্প এবং উপন্যাস তিনি রচনা করেন, যেগুলো বেশিরভাগই রহস্য এবং রোমাঞ্চে ভরা। তো দেখুন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে জন্ম তারিখ তা হচ্ছে 30শে মার্চ 1899 খ্রিস্টাব্দে। জন্ম সময় যে হচ্ছে 11টা দুপুরবেলায় 11টা 46 মিনিটে, এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান হচ্ছে জৌনপুর, ইউপি, ইউনাইটেড প্রভিন্স, যেটা ছিল ব্রিটিশ আমলে, সেখানে জন্ম। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে ওনার জন্ম যে হচ্ছে, সেই জন্মে লগ্ন চার্ট বা D1 চার্ট জন্মকুণ্ডলী দেখা যায়। তো লগ্ন হচ্ছে যে মিথুন লগ্ন, আর লগ্নে কেতু বসে আছে, অর্থাৎ মিথুন লগ্নে কেতু নিচস্থ হয়ে বসে আছে। দ্বিতীয় ভাবে হচ্ছে মঙ্গল বসে আছে, আর পঞ্চম ভাব তথা হচ্ছে তুলা রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি দুটি গ্রহ, এবং সপ্তম ভাবে অর্থাৎ হচ্ছে ধনু রাশিতে রাহু এবং শনি দুটো পাপ গ্রহ বসে আছে। এছাড়া নবম ভাব কুম্ভ রাশিতে শুক্র বসে আছে। দশম ভাব মীন রাশিতে রবি, এবং 11 একাদশ ভাব তথা 11 নম্বর যে ভাব, ঠিক আছে, একাদশ ভাবে বুধ বসে আছে। তো দেখুন, ওনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে প্রথমে হচ্ছে যে তিনি একজন লেখক ছিলেন, একজন সাহিত্যিক, ছোট গল্প রচয়িতা ছিলেন। তো এর কারণ কি, এবং বিশেষ করে তিনি লেখালেখির কাজে বেশ পারদর্শী ছিলেন। তো লগ্নে এবং কেতু বসে আছে। তো কেতু হচ্ছে যে লম্বা, বিশেষ করে লম্বা এবং পাতলা বস্তুকে বোঝায়। কেতু থেকে লম্বা এবং পাতলা চিপচিপে বস্তুকে বোঝায়। তো এই যে পেন বা কলম, কি হয়, পেন বা কলম হচ্ছে লম্বা বস্তু এবং পাতলা সরু বস্তু। তো সেই পেন কলম কিন্তু কেতু থেকে বিচার করা হয়। তো লগ্নে কেতু থাকলে জাতক জাতিকা লেখার কাজের সঙ্গে বা পেন কলম সংক্রান্ত বিষয়ের সঙ্গে, অর্থাৎ পেন কলমের সংক্রান্ত কোনো ব্যবসা বা সেই পেন কলম নিয়ে লেখালেখির কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ লগ্নে যে গ্রহ থাকবে বা লগ্নে যে গ্রহের প্রভাব থাকবে বা দৃষ্টি থাকবে, সেই অনুযায়ী জাতকের কর্ম বা প্রফেশন হতে পারে। যেমন দশম ভাব থেকে কর্মভাব বলা হয়, কর্মভাব থেকে যেমন কর্মের বিচার করা হয়, তেমনি লগ্ন থেকেও কর্মের বিচার করা হয়। অর্থাৎ জাতক কী বিষয়ের সঙ্গে ব্যাপৃত থাকবে, কী বিষয়ের সঙ্গে জড়িত থাকবে, সেটাও কিন্তু লগ্ন থেকে বোঝা যায়। লগ্নে কী গ্রহ অবস্থান করছে, তো লগ্নে কেতু থাকছে, যার জন্য তিনি কলমের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ সাহিত্য রচনা, গল্প রচনা, প্রবন্ধ রচনা এবং ইত্যাদি সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, এছাড়া দেখুন তিনি পঞ্চম ভাবে চন্দ্র এবং বৃহস্পতি দুটো গ্রহ বসে আছে। পঞ্চম ভাবে চন্দ্র এবং বৃহস্পতি যখন এক রাশিতে থাকে তখন গজকেশরী যোগ হয়। তো এখানে গজকেশরী যোগ, পঞ্চম ভাব হচ্ছে কোণ ভাব, অর্থাৎ লগ্ন ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এই তিনটি ভাবকে কোণ ভাব বলা হয়, জ্যোতিষে কোণ ভাব বলা হয়। তো কোণ ভাবে অর্থাৎ পঞ্চম ভাব তুলা রাশিতে চন্দ্র এবং বৃহস্পতি একসঙ্গে জীব যোগের সৃষ্টি করছে। তো জীব যোগের সৃষ্টি করছে, যেটা লেখার ক্ষেত্রে খুব ভালো, লেখালেখির ক্ষেত্রে খুব ভালো সুফল দেয় বা দক্ষতা দেয়। এবং পঞ্চম ভাব হচ্ছে তুলা রাশি যে অধিপতি সে হচ্ছে শুক্র হচ্ছে কাব্য কলার কারগ্রহ। কারণ সংস্কৃতি এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে শুক্রকে কবি হিসাবে বলা হয়েছে। শুক্র হচ্ছে কবি, হ্যাঁ, অর্থাৎ তার মধ্যে কবিত্ব গুণ, লেখালেখির কাজ ইত্যাদি বিষয়ে পারদর্শিতা, সৃজনশীলতা, কল্পনা শক্তি, কোনো কিছু সাহিত্য বা প্রবন্ধ রচনার দক্ষতা ইত্যাদি পঞ্চম ভাব থেকেও দেখা হয়। এবং পঞ্চম ভাব প্রতিভার ভাব। তো প্রতিভার ভাবে দুটি গ্রহ কলার কারগ্রহ, কারণ কলার কারগ্রহ হচ্ছে চন্দ্র এবং শুক্র। তো এখানে কলার কারগ্রহ চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে এবং শুক্রের ঘরে বসে আছে, যার জন্য তিনি খুব ভালো লেখক হয়েছেন। এছাড়া পঞ্চম ভাবে বুধের দৃষ্টিও আছে। পঞ্চম ভাবে কেন হচ্ছে, বুধ একাদশভাবে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাব তথা তুলা রাশিকে দেখছে। অর্থাৎ বুধ একটা গ্রহ, বুধ থেকে লেখা পড়া দেখা হয়, বুধ গ্রহ থেকে লেখাপড়া, অর্থাৎ লেখালেখির কাজ, কোনো কেরানির কাজ হোক, কোনো লেখালেখির কাজ হোক ইত্যাদিও বুধ গ্রহ থেকে দেখা যায়। তো বুধ দেখুন পঞ্চম ভাবে, অর্থাৎ যেখানে প্রতিভার ঘর, যেখানে সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি রচনার যে ঘর থেকে যে ভাব থেকে বিচার করা হয়, সেই ভাবে বুধেরও দৃষ্টি আছে। অর্থাৎ তিনটি গ্রহের শুভগ্রহ, নৈসর্গিক শুভগ্রহ চন্দ্র, বুধ, বৃহস্পতির প্রভাব আছে। এছাড়া পঞ্চমপতি শুক্র নবমভাবে অবস্থান করছে। পঞ্চমপতি শুক্র আরেকটি কোণ ভাব, পঞ্চম ভাব কোণ ভাব, সে পঞ্চম ভাবের অধিপতি শুক্র অপর একটি কোণ ভাব, অর্থাৎ নবমভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, যেটাও পঞ্চম ভাবকে যথেষ্ট বলবান করেছে। অর্থাৎ পঞ্চম ভাব খুব বলবান আছে। এছাড়া দেখতে হবে, এছাড়া আর কি আছে, এছাড়া দেখুন একাদশভাবে বুধ বসে আছে। তো একাদশ ভাব থেকে রাইটিং স্কিল, অর্থাৎ লেখার ক্ষমতা বিচার করা হয়। তো
একাদশভাবে লেখা আর ক্ষমতার ঘরে, অর্থাৎ রাইটিং স্কিলের ঘরে, ঠিক আছে, সেখানে লেখার কারগ্রহ বুধ অবস্থান করছে, যার জন্য তার মধ্যে এই সাহিত্য প্রতিভা বা সৃজনশীলতা, এই গল্প রচনার গঠন করার বা গল্প রচনার যে ক্ষমতা, সেই ক্ষমতা তার মধ্যে বা ওনার মধ্যে ছিল। এছাড়া তিনি রহস্য এবং রোমাঞ্চ নিয়ে লেখেন। এটার কারণ কি, লগ্নে কেতু অবস্থান করছে। কেতু থেকে তন্ত্র মন্ত্র, ঠিক আছে, কেতু থেকে তন্ত্র মন্ত্র, অকাল্ট সায়েন্স, জ্যোতিষ, এইসব দেখা যায়। তো যে কারণে তিনি এবং রহস্য রোমাঞ্চ, কেতু হচ্ছে রহস্য কারগ্রহ। কারণ কেতু এবং রাহু এই দুটোকে বলা হয় ছায়াগ্রহ এবং এরা হচ্ছে রহস্য কারগ্রহ। তো লগ্নে, অর্থাৎ জাতকের যে লগ্ন মিথুন লগ্ন, লগ্নে কেতু অবস্থান করার জন্য জাতকের, অর্থাৎ হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চের প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ ছিল এবং রহস্য রোমাঞ্চ বিষয়ে তার একটা স্বাভাবিক পারদর্শিতা ছিল। এছাড়া কেতু থেকে জ্যোতিষও বিচার করা হয়। তিনি দেখা যায় যে যদিও তিনি প্রফেশনাল বা পেশাগতভাবে জ্যোতিষী ছিলেন না, কিন্তু তিনি জন্মকুণ্ডলী বানাতে পারতেন। বিখ্যাত অভিনেতা এবং অশোক কুমারের তিনি জন্মকুণ্ডলী বানিয়ে দিয়েছিলেন। এছাড়া তার ফ্রেন্ড সার্কেলে, অর্থাৎ বন্ধু যে বর্গ, সেই বন্ধুবর্গের মধ্যে অনেকে তিনি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করেছিলেন এবং হচ্ছে জন্মকুণ্ডলী বানিয়ে দিতেন। তাদের ভূত ভবিষ্যতের কথাও অনেক সময় তিনি বলে দিতেন। অর্থাৎ যে তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, রহস্য রোমাঞ্চ, এইসব সমস্ত বিষয় কেতু থেকে বিচার করা হয়। তো লগ্নে কেতু অবস্থান করার জন্য তার মধ্যে এই যে রহস্য রোমাঞ্চের যে গল্প বা উপন্যাস রচনা করা, ব্যোমকেশ বক্সির মতো একজন মানে ডিটেকটিভের যে বিষয়, যেখানে ডিটেকটিভ, কারণ কেতু থেকেও ডিটেকটিভ যে অ্যাক্টিভিটিস বা ডিটেকটিভ যে গোয়েন্দা যে বিষয়, সেই গোয়েন্দা সম্পর্কিত বিষয়ও কেতু থেকে বিচার করা হয়। তাহলে এছাড়া আছে অষ্টমপতি শনির দৃষ্টি। আর কেন অষ্টমপতি হচ্ছে মিথুন লগ্নে, অষ্টম ভাব হচ্ছে মকর রাশি, আর মকর রাশির অধিপতি হচ্ছে শনি, যে সপ্তম ভাবে তথা ধনুরাশিতে বসে থেকে সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে। তো অষ্টম ভাব থেকেও গুপ্তবিদ্যা, অকাল সায়েন্স, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এবং হচ্ছে রহস্য রোমাঞ্চ, গোয়েন্দা বিভাগ এবং হচ্ছে ইত্যাদি বিষয় দেখা হয়। তো এখানে লগ্নের উপর অষ্টমপতি শনির দৃষ্টি থাকার কারণে তিনি গল্প এবং হচ্ছে সাহিত্য রচনায় তার রহস্য রোমাঞ্চের প্রতি তার যে স্বাভাবিক একটা প্রবণতা এবং স্বাভাবিক যে একটা লিখন ক্ষমতা, সেটা কিন্তু প্রকাশ পেয়েছে তার লগ্নের উপর অষ্টমপতি শনির দৃষ্টি থাকার কারণে। এছাড়াও লগ্ন আরও অন্যভাবেও বলবান আছে, কারণ হচ্ছে তার লগ্ন অনেক বলবান আছে। এই কারণে লগ্নে বৃহস্পতি দৃষ্টি আছে, কারণ পঞ্চমভাবে বসে থাকা বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখছে। অর্থাৎ লগ্ন বলবান, লগ্নে বসে থাকা কেতুও যদিও নিচস্থ আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে বলবান হয়ে গেল। তবে তো এই জিনিসগুলো, এছাড়া আর কি দেখা যায় এইবারে, আর যে বিষয়গুলো হচ্ছে যে এরা দেখতে গেলে ওনার যে আচ্ছা, আর উনার জন্মকুণ্ডলিতে আর যেসব শুভযোগ আছে সেগুলো হচ্ছে যে লগ্নের পঞ্চম ভাব খুব বলবান এবং হচ্ছে পঞ্চম ভাবে অনেকগুলো শুভযোগ মানে শুভগ্রহ, অর্থাৎ হচ্ছে বৃহস্পতি, চন্দ্র, বুধ, এদের প্রভাব আছে। আর কি লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি আছে, নবমে শুক্র গ্রহ বসে আছে, ঠিক আছে, কারণ কোনো জাতকের যে নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। তো নবম ভাবে অর্থাৎ ভাগ্য ভাবে দেখুন শুক্র বসে আছে। শুক্র হচ্ছে কাব্যকলার গ্রহ, অর্থাৎ ওনার মধ্যে ওনার ভাগ্যে কাব্য কলা ইত্যাদি এই থাকবে, অর্থাৎ যার কারণে তিনি একজন লেখক বা সাহিত্যিক বা গল্প রচয়িতা হিসাবে তিনি পরিচয় লাভ করেছেন। কারণ শুক্র থেকে হচ্ছে কাব্য আর্ট দেখা হয়, সাহিত্য দেখা হয় এবং হচ্ছে সাহিত্য দেখা হয় এবং হচ্ছে তার ভাগ্য নবম ভাবে শুক্র অবস্থান করছে, অর্থাৎ তার ভাগ্যে আর্ট বা কলা বা সাহিত্য থাকবে, এটা পরিষ্কার বোঝা যায়। এছাড়া আর তোর ভালো শুভযোগ হচ্ছে লগ্নের উপর বৃহস্পতি দৃষ্টি। আচ্ছা, চন্দ্র, বুধ, বৃহস্পতি, এই তিনটি গ্রহ আমরা জানি, যদি চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, এই চারটি গ্রহের মধ্যে যে কোনো তিনটি গ্রহ যদি একে অপরের কেন্দ্রভাবে, তো একে অপরের কেন্দ্রভাব মানে একে অপরের চতুর্থভাবে অথবা একে অপরের সপ্তমভাবে, একে অপরের দশমভাবে থাকে, তবে সেটাকে আমরা বলা হচ্ছে কেন্দ্রভাবে, বা অথবা একসঙ্গে যদি থাকে। তো এখানে দেখুন বুধ, চন্দ্র, বৃহস্পতি, এই তিনটি নৈসর্গিক শুভগ্রহ, ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট, একে অপরের কেন্দ্রভাবে আছে, অর্থাৎ হচ্ছে চন্দ্র বৃহস্পতি, সপ্তমে আছে বুধ, অথবা বুধের সপ্তমে আছে চন্দ্র বৃহস্পতি। তাহলে এই চারটে গ্রহের মধ্যে, অর্থাৎ চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যে যে কোনো তিনটি গ্রহ যদি একে অপরের কেন্দ্রভাবে থাকে, তো মুদ্রিকা যোগ সৃষ্টি হয়। মুদ্রিকা যোগ থাকলে জাতক সামান্য অবস্থায় যদি জন্মগ্রহণ করে, তবে তা সত্ত্বেও সে জীবনে প্রতিষ্ঠিত হয়, ভালো মান সম্মান লাভ করে, আর্থিক তার উন্নতি হয় ইত্যাদি বিষয়, যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখা গিয়েছিল, যে তিনি বেশ ভালোই সুনাম যশ এবং হচ্ছে অর্থ উপার্জন করেছিলেন। এছাড়া দেখুন আর কি আছে, যে তিনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এটা একটা কারণ হচ্ছে যে শনি কর্মকারক গ্রহ শনি রাহুর সঙ্গে যুক্ত আছে। তো রাহুকে বলা হয় ছায়া গ্রহ। তো এই যে ফিল্ম জগৎ, অর্থাৎ হচ্ছে ফিল্ম জগৎকে ছায়া গ্রহ রাহু থেকেও দেখা হয়। ফিল্ম জগৎ যেমন চন্দ্র এবং শুক্র থেকে দেখা হয়, কারণ কলার কারক গ্রহ, মিউজিক অথবা ফিল্ম লাইন চন্দ্র শুক্র থেকে যেমন দেখা হয়, তেমনি রাহু থেকে দেখা হয়, কারণ রাহু হচ্ছে ছায়া গ্রহ। কারণ ছায়া গ্রহ কি কোনো জিনিসের মানে যেমন হচ্ছে সিনেমা, যে কোনো সিনেমা হচ্ছে বাস্তব অর্থে সেটা বাস্তব ঘটনা তো নয়, কিন্তু কোনো একটা মঞ্চে বা স্টেজে বা কোনো একটা এতে
সেই তার নকল বা ডুপ্লিকেট করে রাখা, অর্থাৎ প্রক্সি বানিয়ে লোককে শো করা বা দেখানো সিনেমার আকারে। এই যে ছায়াগ্রহ যে কোনো জিনিসকে, অর্থাৎ হচ্ছে তার অ্যাকচুয়াল অস্তিত্ব নেই, কিন্তু সেটা মানে প্রক্সি করা হলো, তাকে একটা অন্য অভিনয় করা হলো। এই সব বিষয়গুলো রাহু, ওই জন্য রাহু থেকে দেখা হয়, কারণ রাহু হচ্ছে তার বাস্তবে রাহু কেতুর কোনো অস্তিত্ব নেই, কিন্তু রাহুকে কেতুকে ছায়াগ্রহ বলা হয়। তো যার জন্য কর্মকারগ্রহ শনি রাহুর সঙ্গে, অর্থাৎ ছায়াগ্রহের সঙ্গে যুক্ত থাকায় তিনি কিছুদিন সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, এবং হচ্ছে মুম্বাই বম্বে টকিজের যে চিত্রনাট্যকার হিসাবে এবং গল্প রচয়িতা হিসাবেও তিনি কিছুদিন কাজ করেছিলেন। তারপরে তিনি পরবর্তীতে পুরোপুরি লেখার সঙ্গে যুক্ত হয়ে যান। এছাড়া দেখুন হচ্ছে, এছাড়া দশমভাবে রবি অবস্থান করছে। তো দশমে রবি দিগ্বল প্রাপ্ত হয়, দিগ্বল অর্থাৎ ডাইরেকশনাল স্ট্রেংথ। তো যার জন্য দশমে রবি দিগ্বল প্রাপ্ত হয়েছে, এবং দশমভাবে রবির উভয় দিকে দুটো শুভগ্রহ বুধ এবং শুক্র আছে, অর্থাৎ রবির দ্বিতীয়ভাবে বুধ, রবির দ্বাদশভাবে শুক্র অবস্থান করছে। তো রবির দ্বিতীয় ভাবে যদি মানে রবির দুই দিকে যদি শুভগ্রহ থাকে, তো রবি খুব বলবান হয়ে যায়, অর্থাৎ হচ্ছে রবি খুব বলবান হয়ে যায়। তো যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে রবি যদি শুভভাবে অর্থাৎ কেন্দ্রকোণে অবস্থান করে, এবং তার উভয় দিকে যদি শুভগ্রহ থাকে, তো জন্মকুণ্ডলী অনেক বেশি বলবান হয়ে যায়, এবং জাতকের মানে যশ মান প্রতিষ্ঠা ইত্যাদি চারদিকে ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে দশম ভাব থেকে, এক তো রবি দশমে তাকে দিগ্বল প্রাপ্ত হয়েছে, এবং দশম থেকে মান সম্মানের বিচার করা হয়, দশম থেকে মানুষের পপুলারিটিও বিচার করা হয়। তো সেই দশম ভাবে সূর্য অর্থাৎ সম্মানের কারক গ্রহ সূর্য, কারণ রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ থেকে মান সম্মানের বিচার করা হয়। তো দশম ভাব থেকেও সম্মানের বিচার করা হয়। তো সম্মানের কারক গ্রহ রবি, সম্মানের ভাব দশমভাবে দুটো শুভগ্রহের মধ্যবর্তী অবস্থান করে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অনেক মানে মান সম্মান লাভ করেছেন, অনেক বেশি জনপ্রিয়তাও লাভ করেছেন। এবং বর্তমান সময়ে তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েননি এরকম বাঙালি খুব কমই পাওয়া যাবে। এছাড়া দেখুন হচ্ছে দশম ভাব দুটো শুভগ্রহের মধ্যে বললাম। আচ্ছা, এছাড়া দেখুন হচ্ছে দ্বিতীয়ভাবে দেখুন তৃতীয়পতি রবি দশমভাবে অবস্থান করছে। তো তৃতীয়পতি রবি দশমভাবে যদি কোনো জাতকের তৃতীয়পতি দশমভাবে থাকে, তো জাতক লেখালেখির সঙ্গে যুক্ত হতে পারে। কেন? তৃতীয় ভাব থেকে লেখালেখি দেখা হয়, বিচার করা হয়। রাইটিং, কোনো কিছু রাইটিং বা লেখা তৃতীয় ভাব থেকে বিচার করা হয়, কিন্তু রাইটিং স্কিল একাদশ ভাব থেকে বিচার করা হয়, আর প্রতিভা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তো লেখালেখির ভাবের অধিপতি অর্থাৎ সূর্য বা রবি দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করা হয়। ওনার যে কর্ম বা ক্যারিয়ার, সেটা ছিল লেখালেখি বিষয় সংক্রান্ত, যেটা ওনার জন্মকুণ্ডলিতে স্পষ্টভাবে দেখা যায়। তো এছাড়া আর কি এইসব জন্য উনি হয়েছিলেন, কিন্তু ওনার 71 ইয়ার্স তিনি বেঁচে ছিলেন। আরও বেঁচে থাকলে আরও বেশি সাহিত্য তিনি রচনা করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত বেশি দিন বেঁচে ছিলেন না, যেহেতু হচ্ছে লগ্ন এবং সপ্তম ভাবে তিনটে পাপগ্রহের অবস্থান। লগ্নে কেতু আছে এবং সপ্তম ভাবে হচ্ছে রাহু শনি আছে। যদি কোনো ব্যক্তি জন্মকুণ্ডলিতে যদি কেন্দ্র ভাবগুলিতে পাপগ্রহ থাকে, এবং হচ্ছে দশম কেন্দ্র রবি অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্র ভাবগুলিতে লগ্ন, চতুর্থ, সপ্তম, এখানে চতুর্থ ভাবে কোনো গ্রহ নেই, কিন্তু লগ্ন ভাবে, সপ্তম ভাবে, দশম ভাবে পাপগ্রহ, চারটি পাপগ্রহ অবস্থান করার জন্য তিনি তার মৃত্যুটা মানে অতটা তিনি দীর্ঘজীবী হলেন না, যেটা হলে হয়তো আরও বেশি বাংলা সাহিত্যের অবদানের ক্ষেত্রে তার একটা আরও বেশি ভূমিকা পাওয়া যেত। এছাড়া তার নবমভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, যেটা আরও বেশি শুভযোগ দেয়। নবমে বৃহস্পতির দৃষ্টি, নবমে নৈসর্গিক শুক্র, কারণ নবমে নৈসর্গিক শুক্র অবস্থান করছে, এবং নবমে নৈসর্গিক শুভগ্রহ এবং ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি দৃষ্টি দেওয়াতে তার ভাগ্য অত্যন্ত প্রসন্ন ছিল, এবং তিনি এই হিসাবে অর্থাৎ হচ্ছে লেখালেখির ক্ষেত্রে বেশ ভালো মান সম্মান অর্জন করেছেন, জীবনে বেশ সুখী ব্যক্তিও ছিলেন। তো বন্ধুগণ, আমার এছাড়া আরেকটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে যে তার চন্দ্রের সঙ্গে চারটি গ্রহের প্রভাব আছে চন্দ্রের উপরে, কারণ চন্দ্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত আছে, চন্দ্রের উপর বুধের দৃষ্টি আছে, চন্দ্রের উপর মঙ্গল দৃষ্টি আছে। তো চন্দ্রের উপরে, লগ্নের উপরে যদি বা দশম ভাবের উপরে যদি অনেক গ্রহের প্রভাব থাকে, তো জাতক খুবই বিখ্যাত ব্যক্তি, এবং এমনকি মৃত্যুর পরেও বিখ্যাত ব্যক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, এই হলো। আর ওনার মৃত্যু হয়েছিল হার্টের রোগে, অর্থাৎ হচ্ছে হৃদয় রোগে, ঠিক আছে, হার্ট ডিজিজে ওনার মৃত্যু হয়। তার কারণ হচ্ছে এর একটা কারণ হচ্ছে যে মঙ্গল চতুর্থ মানে কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশি অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ। আর কর্কট রাশি থেকে কালপুরুষ রাশিচক্রের যে চতুর্থ ভাব কর্কট রাশি থেকে কিসে হৃদয়ের বা হার্টের বিচার করা হয়। তো হার্টের বিচার করার যে ভাব কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব, সেখানে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য ওনার হার্টের রোগে মৃত্যু হয়েছিল।
তো বন্ধুগণ, আমার এই ছোট্ট ভিডিও আমার এই ছোট্ট ভিডিও শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মকুণ্ডিল পড়ে বিশ্লেষণ করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেল আছে জ্যোতিষ চর্চা, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।